প্রিয় পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই ক্লাসটি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত। বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড 66762, ক্লাস নং 13, অধ্যায় 11 এবং 12। অধ্যায় 11তে আছে হাই ভোল্টেজ পরিমাপ এবং টেস্টিং এর মূলনীতি, আর অধ্যায় 12তে আছে ক্যাথোড রে অসিলোস্কোপের অপারেশনের মূলনীতি। অর্থাৎ গত ক্লাসের অধ্যায় 11-এর অসমাপ্ত টপিকসগুলো আমরা আজকে পড়ব এবং 12 নম্বর চ্যাপ্টারের ক্যাথোড রে অসিলোস্কোপ অপারেশনের মূলনীতি এটা আমরা শুরু করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের জ্ঞাতব্য বিষয়, আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে হাই ভোল্টেজ পরিমাপে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, হাই ভোল্টেজ পরিমাপনে স্পিয়ার গ্যাপ পদ্ধতি, ক্যাথোড রে অসিলোস্কোপের মূলনীতি, ক্যাথোড রে অসিলোস্কোপের প্রকারভেদ, ক্যাথোড রে অসিলোস্কোপের গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্য, ক্যাথোড রে অসিলোস্কোপের ব্লক ডায়াগ্রাম। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব। যদি কোনো একটা অংশ বাদ থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে সেটা আবার সেখান থেকে শুরু করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এর আগের ক্লাসে আমরা জেনেছি যে হাই ভোল্টেজ পরিমাপে পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি মূলত 3 প্রকার। একটা হচ্ছে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, তারপরে কম্পেনসেটেড ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। সাধারণত এই 3 পদ্ধতিতে আমরা পটেনশিয়াল ডিভাইডারের সাহায্যে হাই ভোল্টেজ পরিমাপ করতে পারি। এই পদ্ধতিতে একটি ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার যার ক্যাপাসিট্যান্স সিবি অপর একটি ক্যাপাসিটর C2 এর সাথে প্যারালাল সংযোগ করা হয়। এখানে দেখানো হচ্ছে যে সিবি হচ্ছে এই ভোল্টমিটার, এটা ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার। সেই ভোল্টমিটারের ক্যাপাসিট্যান্স হচ্ছে সিবি, আর C2 এর সাথে এই সিবি ক্যাপাসিট্যান্সটা প্যারালালে সংযুক্ত করা হয়েছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আর এই সিবি এবং C2 এর প্যারালাল কম্বিনেশনের সাথে একটা ক্যাপাসিট্যান্স C1 সিরিজ সমবায় করা হয়েছে। সিরিজ সমবায় করে একটা হাই ভোল্টেজ স্টেপ আপ ট্রান্সফরমারের সেকেন্ডারির সাথে এই C1 এবং এই C2 এবং সিবি এর সমন্বয়ে যে সার্কিটটা গঠিত হয় সেটা সেকেন্ডারির সাথে হাই ভোল্টেজ ট্রান্সফরমার সেকেন্ডারির সাথে সংযোগ করা হয়েছে। সে কথা বলা আছে C2 এর সাথে সিরিজে সংযোগ করে টেস্টিং ট্রান্সফরমার উচ্চ ভোল্টেজ প্রান্তের আড়াআড়িতে সংযোগ করা হয়। নিচে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের চিত্র দেওয়া হলো। এখানে একটা ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের চিত্র, তার আড়াআড়ি একটা ভোল্টমিটার লাগাতে হবে। সেই ভোল্টমিটার এবং ক্যাপাসিট্যান্সের কম্বিনেশনের সাথে সিরিজে একটা ক্যাপাসিট্যান্স সংযোগ করে এই ভোল্টমিটার দিয়ে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার দিয়ে ভোল্টেজটা পরিমাপ করে এই ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, সেই মাল্টিপ্লাই ফ্যাক্টর দ্বারা ভোল্টমিটারের রিডিংকে গুণ করলে আমরা ইনপুটের উচ্চ ভোল্টেজ পেতে পারি, অর্থাৎ এই সেকেন্ডারি সাইডের হাই ভোল্টেজটা পেতে পারি। এখন আমরা আলোচনা করব হাই ভোল্টেজ পরিমাপে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতির সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা কিভাবে নির্ণয় করা যায় সেটাই আমরা এখন আলোচনা করব। ধরা যাক এই ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের হাই ভোল্টেজ ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজ হচ্ছে ক্যাপিটাল ভি, অর্থাৎ বড় হাতের ভি, আর যে C2 এর আড়াআড়ি যে ভোল্টমিটারটা লাগানো হচ্ছে তার ক্যাপাসিট্যান্স হচ্ছে সিবি এবং এর ভোল্টেজ হচ্ছে ভোল্টমিটার রিডিং হচ্ছে স্মল ভি। ভোল্টমিটারের আড়াআড়ি প্রাপ্ত ভোল্টেজ হচ্ছে স্মল ভি।
তাহলে সার্কিটের প্যারালাল অংশের ইম্পিডেন্স অর্থাৎ প্যারালালে আছে C2 এবং CV। তাহলে C2 এবং CV যদি প্যারালালে থাকে তাহলে এটা সরাসরি যোগ হয়ে যাবে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে। রেজিস্ট্যান্সের যদি প্যারালালে থাকে দুটোর গুণফল ভাগ দুটোর যোগফল, আর ক্যাপাসিট্যান্স যদি প্যারালাল থাকে তাহলে দুটোর যোগফল সরাসরি। তাহলে C2 প্লাস CV অর্থাৎ এই ক্যাপাসিট্যান্স C2 এবং ভোল্টমিটারের ক্যাপাসিট্যান্সের কম্বিনেশন সমতুল্য ক্যাপাসিট্যান্স। আর সার্কিটের মোট ক্যাপাসিট্যান্স তাহলে C1 এর সাথে C2 প্লাস CV অর্থাৎ এই অংশটা সিরিজে আছে, তাহলে এটা হবে প্যারালালে অর্থাৎ C1 ইন্টু C2 প্লাস CV বা C1 ইন্টু C2 প্লাস CV অর্থাৎ দুটো প্যারালাল কম্বিনেশন হবে। অর্থাৎ C1 এর সাথে C2 প্লাস CV একটা মান হয়ে গেল, সেই C1 ইন্টু C2 প্লাস CV ভাগ C2 প্লাস CV প্লাস C1 অর্থাৎ C1 প্লাস C2 প্লাস CV। এখন আমরা জানি যে সার্কিটের মোট ইম্পিডেন্স তাহলে কি হবে, তাহলে 1 বাই ওমেগা সি, 1 বাই জে অফ ওমেগা সি অর্থাৎ জে ওমেগা, আর সি হচ্ছে টোটাল ক্যাপাসিট্যান্স হচ্ছে C1 ইন্টু C2 প্লাস CV বাই C2 প্লাস CV প্লাস C1। তাহলে এটা হচ্ছে সার্কিটের মোট ইম্পিডেন্স হলো। সার্কিটের প্যারালাল অংশের ইম্পিডেন্স হবে 1 বাই জি অফ ওমেগা ইন্টু C2 প্লাস CV। প্যারালাল অংশের মোট ক্যাপাসিট্যান্স হচ্ছে C2 প্লাস CV, তাহলে মোট ইম্পিডেন্স হবে 1 বাই জি অফ ওমেগা C2 প্লাস CV। মাল্টিপ্লাইং ফ্যাক্টর M ইজ ইকুয়াল ইনপুট ভোল্টেজ ভাগ হচ্ছে ভোল্টমিটার রিডিং। তাই ইনপুট ভোল্টেজ হচ্ছে বড় হাতের ক্যাপিটাল ভি আর ভোল্টমিটার রিডিং হচ্ছে স্মল ভি। তাহলে সার্কিটের মোট ইম্পিডেন্স ভাগ হচ্ছে সার্কিটের প্যারালাল অংশের ইম্পিডেন্স। তাহলে সার্কিটের মোট ইম্পিডেন্স হচ্ছে 1 বাই জে অফ ওমেগা C1 ইন্টু C2 প্লাস CV ভাগ হচ্ছে C2 প্লাস CV প্লাস C1। আর সার্কিটের প্যারালাল অংশের ইম্পিডেন্স হচ্ছে 1 বাই জে অফ ওমেগা C2 প্লাস CV। তাহলে আমরা পরবর্তীতে আসি, তাহলে এই মোট ইম্পিডেন্স ভাগ হচ্ছে প্যারালাল অংশের ইম্পিডেন্স। এখন যদি আমরা এই জে অফ ওমেগা কাটা যায়, আর এটাকে যদি আমরা উল্টায় দিই যে 1 ভাগ হচ্ছে C1 ইন্টু C2 প্লাস CV বাই হচ্ছে C2 প্লাস CV প্লাস C1, যদি উল্টায় দেই তাহলে C1 C2 প্লাস CV প্লাস C1 এটা উল্টে যাবে, আর নিচে আসবে হচ্ছে ওমেগা জি অফ ওমেগা ইন্টু C2 প্লাস CV অর্থাৎ এখানে জে আর জে কাটা যায়, ওমেগা ওমেগা কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে C2 প্লাস CV প্লাস C1 ভাগ হচ্ছে C1। এখন CV এর মান খুব কম, এই জন্যে CV এর মান খুব কম এই জন্য এটাকে নেগলেক্ট করা হয়েছে, তাহলে থাকলো হচ্ছে এখানে C2 প্লাস C1। এখন C1 এর নিচে C1 আসলে আমাদের 1 আসে আর C2 বাই C1 অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসলে হচ্ছে 1 প্লাস C2 ভাগ C1। এখানে দেখা যাচ্ছে যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অর্থাৎ C2 এর মান যত কম হবে যত বেশি হবে এবং C1 এর মান যত কম হবে তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বেশি হবে, তাহলে এর সাহায্যে বেশি ভোল্টেজ পরিমাপ করা যাবে। অর্থাৎ C2 এর মান আমাদের সবসময় বেশি নিতে হবে আর C1 এর মান যত পারা যায় কম নিতে হবে, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বাড়বে এবং বেশি ভোল্টেজ মাপা যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা একটা উদাহরণের সাহায্যে এখন বুঝতে পারছি যে C1 এর মান হচ্ছে 1000 ন্যানোফ্যারাড অর্থাৎ 100 ন্যানোফ্যারাড, তাহলে 100 ইন্টু 10⁻⁹ ফ্যারাড। আর C2 এর মান আমরা কম নিয়েছি 100 মিলিফ্যারাড অর্থাৎ 100 ইন্টু 10⁻⁻3। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসবে হচ্ছে M ইজ ইকুয়াল টু 1 প্লাস C2 বাই C1 অর্থাৎ C2 এর মানে 100 ইন্টু 10⁻⁻3 আর C1 এর মান হচ্ছে 1000 100 ইন্টু 10⁻⁹ অর্থাৎ 10,000, 100 ইন্টু 10⁻⁹ অর্থাৎ 10,000। তাহলে ভোল্টমিটার রিডিং হচ্ছে 13.2 ভোল্ট যদি হয় তাহলে ইনপুট ভোল্টেজ হবে MV ইজ ইকুয়াল টু 1000 ইন্টু 13.2 অর্থাৎ দেখা যাচ্ছে যে 1,32,000 ভোল্টেজ মাপতে পারবো। অর্থাৎ এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 1000 আর
যেহেতু ভোল্টমিটার রিডিং হচ্ছে 13.2 ভোল্ট অনলি, তাহলে এই 10,000 দিয়ে যদি আমরা 13.2 কে গুণ করি তাহলে আমরা 1,32,000 অর্থাৎ 132 কেবি ভোল্টেজ মাপতে পারবে শুধু 13.2 কেবি 13.2 ভোল্ট একটা ভোল্টমিটার রিডিং থেকে। এবার আমরা আসবো হাই ভোল্টেজ পরিমাপে মাপনে স্ফিয়ার গ্যাপ পদ্ধতি। স্ফিয়ার গ্যাপ পদ্ধতিতে বলা হয়েছে, স্ফিয়ার অর্থ হচ্ছে গোলক। সাধারণত স্ফিয়ার গ্যাপ পদ্ধতিতে হাই ভোল্টেজ পরিমাপের জন্য দুটি একই আকারের মসৃণ অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়াম সংকরের গোলক বাতাসের এয়ার গ্যাপের সাহায্যে পৃথক করে লম্বভাবে বা আনুভূমিকভাবে স্থাপন করা হয়। দুটো গোলক, বাতাসের মধ্যে একটা এয়ার গ্যাপ থাকে এবং এটা আনুভূমিকভাবে সেটিং দেখানো হয়েছে। আমরা পরবর্তী একটা চিত্রে আমরা উলম্বভাবে সেটিংটা দেখব। আনুভূমিকভাবে সেটিং দেখানো হয়েছে। এখানে আনুভূমিকভাবে এই স্ফিয়ারের দূরত্ব ভোল্টেজের উপর নির্ভর করে 2 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই গোলকের ব্যাস ও ভোল্টেজের উপর নির্ভর করে 62.5 মিলিমিটার হতে 500 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। নিচের চিত্রে স্ফিয়ার গ্যাপ পদ্ধতি হাই ভোল্টেজ পরিমাপনের প্রক্রিয়া দেখানো হলো। এখন এই যে এই স্ফিয়ারে আমাদের সরবরাহ দেওয়ার ব্যবস্থা থাকে। সাধারণত যদি আনুভূমিকভাবে থাকে তাহলে আমাদের স্ফিয়ারের বাম পাশটা হচ্ছে হাই ভোল্টেজ সরবরাহ দিতে হয় আর ডান পাশেরটা আর্থিং করতে হয়। আমরা পরবর্তী চিত্রটাই দেখি যে উপরের গোলকটি ইনসুলেটর যদি ভার্টিক্যালি স্থাপন করা হয় তাহলে উপরের গোলকে আমাদের হাই ভোল্টেজ সরবরাহ দিতে হবে আর নিচের গোলকটা আর্থিং করতে হবে। যদি আনুভূমিকভাবে রাখা হয় তাহলে বাম পাশের গোলকটাকে হাই ভোল্টেজ সরবরাহ দিতে হবে এবং ডান পাশের গোলকটাকে আর্থিং করতে হবে। সেই কথা বলা হয়েছে উপরের গোলকটি ইনসুলেটেড সাপোর্টের সাহায্যে সেট করা হয়। উপরের গোলকে হাই ভোল্টেজ লাইন সংযোগ ব্যবস্থা থাকে। নিচের গোলকটি উপযুক্তভাবে আট করা বা গোলক বা স্ফিয়ারের সরবরাহ দিয়ে ভোল্টেজ আট করা হয়। গোলক বা স্ফিয়ারের সরবরাহ দিয়ে ভোল্টেজ ধীরে ধীরে বৃদ্ধি করা হয় যতক্ষণ পর্যন্ত না এই গ্যাপের মধ্যে স্পার্ক সৃষ্টি হয়, অগ্নিস্ফুলিঙ্গ সৃষ্টি হয়। স্পার্ক সাধারণত এই অগ্নিস্ফুলিঙ্গ নির্ভর করে কিসের উপর? বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ উপর। অর্থাৎ বাতাস বিভিন্ন জায়গায় বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথের পরিমাণ কম বেশি হয়। এই জন্য ডাইইলেকট্রিক স্ট্রেংথের উপর, গোলকের আকার আকৃতির উপর, অর্থাৎ ভোল্টেজ হিসাবে গোলক ছোট বড় বিভিন্ন ধরনের হতে পারে, সুতরাং তার উপরও নির্ভর করে স্পার্ক। গোলক দুটির মধ্যে এয়ার গ্যাপের দৈর্ঘ্যের উপর, এয়ার গ্যাপ মানে যে এস দিয়ে দেখানো হচ্ছে যে এয়ার গ্যাপের দৈর্ঘ্যের উপরও নির্ভর করে। চাপ ও তাপমাত্রার উপর, অর্থাৎ বাতাসের চাপ আছে কত, তাপমাত্রা আছে কত, তার উপরও আমাদের এই স্ফিয়ার গ্যাপের স্পার্কিংটা নির্ভর করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই চিত্রে দেখানো হয়েছে যে একটা সেলফ ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমারের সাহায্যে একটা আইসোলেশন ট্রান্সফরমার দেওয়া হয়েছে। আইসোলেশন ট্রান্সফরমার মানে হাই ভোল্টেজ ট্রান্সফরমার। তো এটা একটা অটো ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের সাহায্যে এই টেস্টিং ট্রান্সফরমারের ইনপুটে অর্থাৎ প্রাইমারিতে ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়, সেকেন্ডারি ভোল্টেজ ধীরে ধীরে বাড়বে। বাড়তে বাড়তে যখন স্ফিয়ার গ্যাপে স্পার্কিং হবে তখন এই ভোল্টমিটার রিডিংটা রিড করা হবে। এই ভোল্টমিটার রিডিংটাই হবে হচ্ছে আমাদের এই স্ফিয়ার গ্যাপের স্পার্কিং ভোল্টেজ অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজ। সেই ব্রেকডাউন ভোল্টেজ থেকে যদি পিক ভোল্টেজ পাইতে হয় তাহলে √2 দ্বারা গুণ করা হবে। এটাই আমাদের বলা হচ্ছে। এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। ব্লক ডায়াগ্রামে অ্যাডজাস্টেবল পাওয়ার সাপ্লাই, অর্থাৎ ইনপুটে শুধু দেওয়া হচ্ছে 230 ভোল্ট আর এসির ভোল্টেজ ডিভিশন রেশিও অর্থাৎ 1:1 একটা ট্রান্সফরমার দেওয়া হয়েছে। আর এখানে এই ভোল্টেজটাকে বাড়ায় আর একটা ট্রান্সফরমার সাহায্যে বাড়ছে 120 কেবি করা হয়েছে, অর্থাৎ 230 ভোল্টটাকে বাড়ায় 180 কেবি করা হয়েছে। 80 কেবির ইনপুট ভোল্টেজটা হচ্ছে 230। এই ইনপুটের এই মাঝখানের ট্রান্সফরমারটা দেওয়া হচ্ছে শুধু এই হাই ভোল্টেজ ট্রান্সফরমার থেকে এই লো ভোল্টেজ ট্রান্সফরমারে যাতে রিডিংয়ে বা কোনো প্রভাবিত না করতে পারে, রিডিংটাকে ম্যাগনেটিক ফিল্ডটাকে যাতে প্রভাবিত করতে না পারে, সেজন্য আমরা একটা আইসোলেশন ট্রান্সফরমার দেওয়া হয়েছে। এই ট্রান্সফরমারের ভোল্টেজ যদি আমরা ইনপুট অ্যাডজাস্টেবল ট্রান্সফরমার ভোল্টেজ ধীরে ধীরে বাড়াই
বাড়াতে বাড়াতে এক সময় যে হাই ভোল্টেজ ট্রান্সফরমার আউটপুটে যে স্পেয়ার লাগানো আছে সেই স্পেয়ারে স্পার্কিং দেখা দেবে। স্পার্কিং দেখা দিলে সেটা এই যে মিটারম্যান আছে এখানে ভোল্ট মিটারের রিডিং দেখা দেবে। তাহলে সেখান থেকে আমরা কত স্পেয়ার গ্যাপে কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে, কত স্পার্কিং হচ্ছে সেটা আমরা পাবো। সাথে সাথে আমরা অসিলোস্কোপে ও আমরা ওয়েব ফর্ম দেখতে পারবো। আধুনিকভাবে বিভিন্নভাবে এই ডাটাগুলো সংরক্ষণ করার জন্য, দেখার জন্য আজকাল ইঞ্জিনিয়ারিং সেকশনে প্রকৌশলী টেকনিক অবলম্বন করা হয়েছে, প্রকৌশল টেকনিক অবলম্বন করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই ভোল্টেজটা ধীরে ধীরে বাড়ালে পরে স্পেয়ার গ্যাপের ভোল্টেজ দিতে পারবে। হাই ভোল্টেজ ট্রান্সফরমারের সেই ভোল্টেজটা আমাদের এই মিটারম্যানের যেখানে আছে, এখানে মিটার আছে, সেই মিটারের রিডিং দেখা দেবে এবং অসিলোস্কোপেও আমাদের ওয়েভ দেখতে পারবো বা অসিলোস্কোপ থেকে আমরা ভোল্টেজ পরিমাপ করতে পারবো। আচ্ছা, এখানে বলা আছে নির্দিষ্ট চাপ ও তাপমাত্রা, গোলকের আকার আকৃতি, এয়ার গ্যাপের দৈর্ঘ্য ইত্যাদি পরিবর্তন করে পরীক্ষা নিরীক্ষা করে স্পার্ক ঘটিয়ে স্পার্ক বনাম ভোল্টেজের ক্রমাঙ্কিত টেবিল তৈরি করা হয়। অবশ্যই ক্যালিব্রেশন টেবিল আরএমএস ভোল্টেজে তৈরি করা হয়। নির্দিষ্ট চাপ তাপমাত্রায় এয়ার গ্যাপ ও গোলকের সাইজের জন্য টেবিল হতে প্রাপ্ত ভোল্টেজকে √2 দ্বারা গুণ করলে সর্বোচ্চ ভোল্টেজ বা পিক ভোল্টেজ পাওয়া যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা আগেই বলেছি যে স্পেয়ারের ব্যাস হচ্ছে 62.5 মিলিমিটার থেকে সাধারণত 500 মিলিমিটার হয়ে থাকে এবং এর গ্যাপ সাধারণত ম্যাক্সিমাম মিনিমাম দেখানো হয়েছে যে 35, 25, 25, 45, 35 এরকম বিভিন্ন ধরনের গ্যাপ রাখা যাবে, কম বেশি করা যাবে। এখানে দেখানো হচ্ছে গ্যাপের লেন্থ 2 সেন্টিমিটার হলে তাহলে ব্রেকডাউন হবে 26 কেবিতে। গ্যাপের লেন্থ যদি 80 সেন্টিমিটার হয় তাহলে 435-এ ব্রেকডাউন হবে। এর একটা চার্ট দেওয়া থাকে, সেই চার্ট থেকে আমরা একটা ডাটা এখান থেকে সংগ্রহ করেছি। সেটা দেখো, 4 সেন্টিমিটার যদি হয় গ্যাপ লেন্থ তাহলে 47-এ ব্রেকডাউন ঘটবে, যদি 90 হয় তাহলে 488 কেবিতে ব্রেকডাউন ঘটবে। সুতরাং ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের স্পেয়ার গ্যাপ, তারপরে তেলের ডাইলেকট্রিক টেস্ট, এই সমস্ত ডাটা আমাদের জানা থাকা দরকার এবং তোমরা এগুলো সংগ্রহে রাখবে এবং খুব যত্ন সহকারে এগুলো মুখস্থ করবে। এবার স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে ভোল্টেজ পরিমাপের সুবিধা। স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে হাই ভোল্টেজ পরিমাপের সুবিধা: এসি ভোল্টেজের সর্বোচ্চ মান বা পিক মান নির্ণয়ের জন্য এই পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। 2, হাই ভোল্টেজ পরিমাপক ভোল্টমিটার এবং হাই ভোল্টেজ পরিমাপক যন্ত্রের ক্যালিব্রেশনের জন্য এই পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক। 3, 2 কেবি থেকে 250 কেবি প্রয়োগ করে এয়ার গ্যাপে স্পার্ক ঘটিয়ে ভোল্টেজের পিক মান নির্ধারণ করা যায়। 4, স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে ইম্পালস টেস্টের ভোল্টেজ পরিমাপ করা যায়। 5, গঠন প্রকৃতি সহজ ও সরল এবং দামেও কম। অসুবিধা, যে স্পেয়ার গ্যাপ পদ্ধতির হচ্ছে অসুবিধা, স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে ভোল্টেজ অনবরত রেকর্ড করা যায় না। এই পদ্ধতিতে ভোল্টেজ পরিমাপের বিশ্বাসযোগ্যতা 2% থেকে 5%। অন্যান্য হাই ভোল্টেজ পরিমাপক যন্ত্রের তুলনায় এর অ্যাকুরেসি কম। বাতাসের আয়োনাইজেশনের ফলে স্পার্ক ভোল্টেজ কমে যায়, ফলে ঠিকমতো টেস্ট রেজাল্ট পাওয়া যায় না। 5, প্রতিটি পরীক্ষার পর স্পেয়ার এবং টেস্ট সেল ভালো করে পরিষ্কার করা দরকার। অতিরিক্ত কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর ব্যবহার করতে হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এটা ছিল আমাদের 11 নম্বর চ্যাপ্টারের হাই ভোল্টেজ পরিমাপের স্পেয়ার গ্যাপ পদ্ধতি এবং ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। এখন আমরা 12 নম্বর চ্যাপ্টারে ক্যাথোড অসিলোস্কোপ শুরু করব। প্রথমেই আমরা শুরু করি ক্যাথোড অসিলোস্কোপের মূলনীতি। ক্যাথোড অসিলোস্কোপ এমন একটি ভোল্টেজ অপারেটেড ইলেকট্রনিক ডিভাইস যা ইলেকট্রন উৎস হতে বিচ্ছুরিত ইলেকট্রনকে ইলেকট্রন বিমে পরিণত করে এবং ইলেকট্রন বিমের এনার্জিকে দৃশ্যমান ইফেক্টে পরিণত করে। অর্থাৎ আমাদের একটা ইলেকট্রন বিম বা ইলেকট্রন গান তৈরি করবে এবং সেই গানটা একটা দৃশ্যমান ইফেক্টে পরিণত করবে। সেটা কিভাবে দৃশ্যমান ইফেক্টে পরিণত করবে আমরা ধীরে ধীরে ক্যাথোড অসিলোস্কোপ এটা পড়ার চেষ্টা করব। ক্যাথোড অসিলোস্কোপের
পুরো নাম হচ্ছে সিআরও। ক্যাথোড অসিলোস্কোপের সংক্ষিপ্ত নাম হচ্ছে সিআরও আর পুরো নাম হচ্ছে ক্যাথোড অসিলোস্কোপ। ক্যাথোড অসিলোস্কোপের প্রধান অংশগুলো হচ্ছে ক্যাথোড টিউব, পাওয়ার সাপ্লাই, টাইম বেস সার্কিট ও ডিফ্লেকশন ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ক্যাথোড টিউব, এখানে ক্যাথোড টিউবটা পুরোটা দেখানো হচ্ছে। আর পাওয়ার সাপ্লাই হচ্ছে বিভিন্ন ইলেকট্রোড থাকে, এখানে দেখানো হচ্ছে যেমন হিটার, ক্যাথোড, গ্রিড, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড, ফাইনাল অ্যাক্সিলারেটিং অ্যানোড বা অ্যাক্সিলারেটিং অ্যানোড, ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেট, হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট। তাহলে এই যে আমরা বিভিন্ন ইলেকট্রোডে, বিশেষ করে গ্রিড, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড এবং অ্যাক্সিলারেটিং অ্যানোড, এখানে কোথায় কতটুকু ভোল্টেজ, ডিসি ভোল্টেজ সরবরাহ দিতে হবে এবং কি পরিমাণ দিতে হবে, সেইটা যে সার্কিটের সাহায্যে দেওয়া হয় সেই সিস্টেমটাকে বলা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আর টাইম বেস সার্কিট হচ্ছে আমাদের যে একটা এক্স প্লেট থাকে আর একটা ওয়াই প্লেট থাকে। ওয়াই প্লেটের সাপ্লাইটাকে ভার্টিক্যাল প্লেটের যে আমরা ওয়েবটা দেবো সেটাকে পর্দায় দৃশ্যমান করার জন্য এক্স প্লেটে একটা সাপ্লাই দেওয়া হয় যে সার্কিটের সাহায্যে, সেটাকে বলে টাইম বেস সার্কিট। আর ডিফ্লেকশন হচ্ছে যে এই পর্দায় যে আমাদের বিমটা যে আঘাত করে আলোকবিন্দু সৃষ্টি করবে তখন এই আলোকবিন্দুটাকে ভার্টিক্যালি এবং হরিজন্টালি মুভ করার জন্য এই ডিফ্লেকশন সিস্টেম বা ব্যবহার করা হয়। সেই ডিফ্লেকশন সিস্টেমের সেই যে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয় সেটাকে বলে ডিফ্লেকশন ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে দেখানো হচ্ছে, এখানে আমরা আগেই দেখেছি যে আমাদের প্রথম হচ্ছে একটা হিটার থাকবে, সেই হিটারের সাহায্যে আমরা এই ক্যাথোডটাকে তাপ দেব। ক্যাথোডটা এমন পদার্থের তৈরি যেখানে ইলেকট্রন বিস্ফোরণ হয় এবং ইলেকট্রন বিস্ফোরণ হলে পরে সেই ইলেকট্রনটা পরস্পর বিকর্ষণের ফলে, ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, পরস্পর বিকর্ষণের ফলে সেটা ছড়িয়ে পড়তে পারে। এই জন্য পাশে একটা গ্রিড থাকে, গ্রিডের সরবরাহ দিলে পরে সেই ইলেকট্রনটা পুঞ্জীভূত হয়ে একটা বাঞ্চে পরিণত হয়, একটা পুঞ্জে পরিণত হয়। সেই পুঞ্জটাকে আমরা প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড দ্বারা সরবরাহ দিয়ে, প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড দ্বারা পজিটিভ সরবরাহ দিলে পরে সেটা সামনের দিকে টান দেবে এবং ইলেকট্রন দিকে একটা লাইন আপ, অর্থাৎ একটা লাইনের মধ্যে পিঁপড়ার সারির মতো ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হবে। ফোকাসিং অ্যানোডটা হচ্ছে যে এটা প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড টান দিলে পরে এটা এই বিমের গতিটা যাতে না কমে যায়, এই রশ্মিটার গতিটা যাতে না কমে যায়, জন্য ফোকাসিং অ্যানোডটা এখানে ব্যবহার করা হয়। এখানে সাধারণত প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড এবং ফাইনাল অ্যাক্সিলারেটিং অ্যানোড বা অ্যাক্সিলারেটিং অ্যানোডের চাইতে কম পজিটিভ সরবরাহ দেওয়া হয়। তাহলে ইলেকট্রন, এটা এই সেকশনটাকে বলা হয়, পর্যন্ত বলা হয়েছে ইলেকট্রন গান। এখন সেই গানটাকে উপরে নিচে করার জন্য আমরা ভার্টিক্যাল ডিফ্লেকশন প্লেটকে ব্যবহার করি এবং হরিজন্টালি যদি গানটাকে মুভ করতে হয় তাহলে আমরা এক্স প্লেট বা হরিজন্টাল ডিফ্লেকশন প্লেট ব্যবহার করি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে দেখানো হচ্ছে যে একটা হিটার ক্যাথোডে সরবরাহ দেবে, ক্যাথোডে সরবরাহ দিলে গ্রিডে নেগেটিভ সরবরাহ দিতে হবে। তারপরে এটা হচ্ছে প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, এটা প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, আর এটা হচ্ছে ফাইনাল অ্যাক্সিলারেটিং অ্যানোড, আর মাঝে হচ্ছে ফোকাসিং অ্যানোড থাকে। তো প্রি অ্যাক্সিলারেটিং অ্যানোড, ফাইনাল অ্যাক্সিলারেটিং অ্যানোডে দেখা যাচ্ছে যে 10 কেভি সরবরাহ দেওয়া আছে, অর্থাৎ আমাদের ফোকাসিং অ্যানোডের চাইতে বেশি ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়েছে। সরবরাহ দিলে এরকম ইলেকট্রন বিমে পরিণত হবে। তখন এই যে এক্স প্লেট, এই যে ওয়াই প্লেট সরবরাহ দিলে পরে এই বিমটা উপরে নিচে মুভ করবে এবং ভার্টিক্যাল প্লেটে, হরিজন্টাল প্লেটে সরবরাহ দিলে পরে এটা হরিজন্টালি মুভ করবে। ফলে এখানে যে পর্দায় যাবে, পর্দায় আবার ফ্লুরোসেন্ট পাউডারের প্রলেপ দেওয়া থাকে। সেই ফ্লুরোসেন্ট পাউডারের প্রলেপ দিলে সেখানে আলোকবিন্দু সৃষ্টি হয়, সেই আলোকবিন্দু উপরে নিচে এবং হরিজন্টালি মুভ করলে পরে পর্দায় একটা ওয়েব, দৃশ্যমান ওয়েবের সৃষ্টি হবে। ঠিক একই রকম চিত্র বিভিন্ন ব্লক ডায়াগ্রাম দেখানো হচ্ছে, যেমন ভার্টিক্যাল সেকশনে সরবরাহ দিতে হলে পরে, এক্সপ্লেটে সরবরাহ দিতে হলে পরে ভার্টিক্যাল অ্যাম্পলিফায়ার ব্যবহার করতে হবে, তার আগে অ্যাটেনুয়েটর ব্যবহার করতে হবে, আবার টাইম ডিলে সার্কিট ব্যবহার করতে হবে যাতে ওই হরিজন্টাল প্লেটে সরবরাহ দেওয়ার পর কিছু সময় টাইমটাকে ডিলে করে দিয়ে ভার্টিক্যাল প্লেটে সরবরাহ পায়, যাতে দুটো সিনক্রোনাইজ করে পর্দায় ওয়েবটা ভালো করে দেখা যায়। এখানে একইভাবে একটা পাওয়ার সাপ্লাই পটেনশিয়াল ডিভাইডার দেখানো হয়েছে, যেখানে গ্রিডে সাপ্লাই দেওয়া হয়েছে। আর
এক্সলাইটিং অ্যানোডে এবং ফাইনাল অ্যানোডে একই ভোল্টেজ সরবরাহ দেওয়া হয়েছে। যে একই ভোল্টেজ সরবরাহ দেওয়া হচ্ছে অবশ্যই ফোকাসিং অ্যানোডের চাইতে বেশি, এগুলো দেখানো হয়েছে। তারপরে এখানে ট্রিগার সার্কিট থাকবে, টাইম বেস জেনারেটর সার্কিট থাকবে। আমরা পরবর্তীতে এগুলো আরো ডিটেলস আলোচনা করব। তাহলে আমাদের এখানে মূলনীতিতে আমরা কি কাজ, যে হিটার হচ্ছে, হিটারের সরবরাহ দিলে যে তাপ উৎপন্ন হয় তা দ্বারা ক্যাথোডকে তাপ দেওয়া হয়। ক্যাথোড হিটার থেকে তাপ গ্রহণ করে ইলেকট্রন এমিশন করে, সেটা আমরা আগে আলোচনা করলাম। কন্ট্রোল গ্রিড, এতে নেগেটিভ সরবরাহ দেওয়া হয় বিধায় ইলেকট্রনগুলোর পারস্পরিক বিকর্ষণ দূর করে পুঞ্জীভূত করে কন্ট্রোল গ্রিড। প্রি এক্সাইটিং অ্যানোড, এতে পজিটিভ সরবরাহ দিয়ে ইলেকট্রন পুঞ্জকে গতি প্রদান করা হয়, ফলে ইলেকট্রন পুঞ্জ বা বিম বা রশ্মিতে পরিণত হয়। ফোকাসিং অ্যানোড, এতেও প্রি এক্সাইটিং অ্যানোডের তুলনায় কম পজিটিভ দেওয়া হয় যাতে বিমের গতিপথ পরিবর্তন না হয় এবং বিম দ্রুত গতিশীল হয়। এক্সলাইন অ্যানোড, এতেও প্রি এক্সাইটিং অ্যানোডের সমান পজিটিভ সরবরাহ দেওয়া হয় যাতে ইলেকট্রন বিম উচ্চ গতি প্রাপ্ত হয়ে ফ্লুরোসেন্ট স্ক্রিনে আঘাত হানে এবং পর্দায় আলোক বিন্দু সৃষ্টি হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখন আরো বলা হচ্ছে যে ওয়াই প্লেটের সরবরাহের উপর ভিত্তি করে আলোক বিন্দুটি পর্দার উলম্বভাবে মুভ করবে। আমরা চিত্র থেকে পূর্বেই আলোচনা করেছি। আর এক্স প্লেটের সরবরাহের উপর ভিত্তি করে আলোক বিন্দুটি পর্দা আনুভূমিকভাবে মুভ করবে। উভয় প্লেটের পারস্পরিক ক্রিয়ায় পর্দায় ওয়েভ বা চিত্র প্রদর্শিত হবে। স্ক্রিন বা পর্দা, এটি কাচের তৈরি। এতে ক্যালসিয়াম ট্রানজিস্টার, যেমন এখন নীল দেখানো হয়েছে, জিঙ্ক সালফাইড, জিঙ্ক সিলিকেট, জিঙ্ক ফসফেট ইত্যাদির প্রলেপ দেওয়া থাকে। এখানে একটা চার্ট দেওয়া আছে, যেমন জিঙ্ক সালফাইড এবং সিলভার যদি রূপা যদি দেওয়া একসঙ্গে মিক্সার করে দেওয়া হয়, অবশ্যই একটা অনুপাত আছে, সেটা ব্লু। আর জিঙ্ক অক্সাইড এবং জিঙ্কের যদি পাউডার ব্যবহার করা হয় সেটাও ব্লু। এরকম জিঙ্ক অক্সাইড, কপার, অ্যালুমিনিয়াম গ্রিন, এবং এরকম দেখানো হচ্ছে যে সাদা হোয়াইট হচ্ছে Y2O2S টিবি। এরকম বিভিন্ন ধরনের পাউডার ব্যবহার করে আমরা স্ক্রিনের পর্দার রং আমরা বিভিন্ন ধরনের করতে পারি। তাহলে ক্যাথোড অসিলোস্কোপের এখন প্রকারভেদ আমরা আসি। ক্যাথোড অসিলোস্কোপ মূলত দুই প্রকার, এক হচ্ছে অ্যানালগ অসিলোস্কোপ, দুই হচ্ছে ডিজিটাল অসিলোস্কোপ। অ্যানালগ অসিলোস্কোপ প্রধানত 5 প্রকার, হচ্ছে অ্যানালগ স্টোরেজ অসিলোস্কোপ, পিসি বেসড অসিলোস্কোপ, ক্যাথোড অসিলোস্কোপ, ডুয়েল বিম অসিলোস্কোপ, ডুয়েল স্ল্যাব অসিলোস্কোপ। এতে আমাদের ডুয়েল বিম অসিলোস্কোপ আমাদের সিলেবাস আছে, আমরা পরবর্তীতে পড়বো। ডিজিটাল অসিলোস্কোপ আমাদের সিলেবাস আছে, আমরা পরবর্তীতে পড়বো। এবার ক্যাথোড অসিলোস্কোপের প্রকারভেদ, এর ভিতরে আরো রয়েছে ডিজিটাল অসিলোস্কোপের প্রকারভেদ 6 প্রকার। হচ্ছে ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ, ডিজিটাল ফসফর অসিলোস্কোপ, মিক্সড সিগন্যাল অসিলোস্কোপ, ডিজিটাল স্যাম্পলিং অসিলোস্কোপ, মিক্সড ডোমেইন অসিলোস্কোপ, আর কম্পিউটার বেসড অসিলোস্কোপ। এর বিভিন্ন ধরনের এরকম অসিলোস্কোপ দেওয়া আছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা চলে যাব মূল্যায়নে। এখন যে হাই ভোল্টেজ পরিমাপের পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি কত প্রকার ও কি কি আমরা আগে আলোচনা করেছি, যে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, কম্পেনসেটেড ক্যাপাসিটিভ পটেনশিয়াল ডিভাইডার। 2 স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে গোলক দুটির মধ্যে স্পেয়ার কি বিষয়ের উপর নির্ভর করে, বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথের উপর, গোলকের আকার আকৃতির উপর, গোলক দুটির মধ্যে এয়ার গ্যাপের দৈর্ঘ্যের উপর, চাপ ও তাপমাত্রার উপর। স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে হাই ভোল্টেজ পরিমাপের গোলক দুটির মধ্যে দূরত্ব কত আমরা আগে আলোচনা করেছি, সেটা ভোল্টেজের উপর ভিত্তি করে 2 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার হতে পারে। আর এর ব্যাস হয় সাধারণত 64.2 মিলিমিটার থেকে 500 মিলিমিটার পর্যন্ত। স্পেয়ার গ্যাপ পদ্ধতির অসুবিধাগুলোর নাম লেখো। স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে ভোল্টেজ অনবরত রেকর্ড করা যায় না। অন্যান্য ভোল্টেজ পরিমাপক যন্ত্রের তুলনায় এর অ্যাকুরেসি কম। বাতাসের আয়নাইজেশনের ফলে স্পার্ক ভোল্টেজ কমে যায়। অতিরিক্ত কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর ব্যবহার করতে হয়।
ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটারের রিডিং থেকে কিভাবে ভোল্টেজের পিক মান পাওয়া যায়। ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার থেকে ভোল্টেজের পিক মান পাইতে হলে √2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ ভোল্টমিটার রিডিং গুণ হচ্ছে √2। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্যাথোড রে অসিলোস্কোপ কাকে বলে? ক্যাথোড রে অসিলোস্কোপ এমন একটি ভোল্টেজ অপারেটেড ইলেকট্রনিক ডিভাইস যা ইলেকট্রন উৎস হতে বিচ্ছুরিত ইলেকট্রনকে ইলেকট্রন বিমে পরিণত করে এবং ইলেকট্রনের বিমের এনার্জিকে দৃশ্যমান অর্থাৎ ভিজুয়াল ইফেক্টে পরিণত করে। ক্যাথোড রে অসিলোস্কোপের পুরো নাম হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ এবং সংক্ষিপ্ত নাম অ্যাব্রিভিয়েশন হচ্ছে CRO। ক্যাথোড রে অসিলোস্কোপের ডিফ্লেকশন সিস্টেম কত প্রকার কি কি? এটা দুই প্রকার, একটা হচ্ছে আনুভূমিক বা হরিজেন্টাল ডিফ্লেকশন সিস্টেম, দুই হচ্ছে উলম্ব বা ভার্টিক্যাল ডিফ্লেকশন সিস্টেম। সিআরটির ইলেকট্রন গানের অংশগুলোর নাম লেখো। ইলেকট্রন গানের অংশগুলো হচ্ছে হিটার, ক্যাথোড, কন্ট্রোল গ্রিড, রিঅ্যাক্সিলারেটিং অ্যানোড, ফোকাসিং অ্যানোড, অ্যাক্সিলারেটিং অ্যানোড। সিআরটির ফোকাসিং অ্যানোড সিস্টেম কত প্রকার ও কি কি? ফোকাসিং অ্যানোড সিস্টেম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক ফোকাসিং, এটা টেলিভিশন পিকচার টিউবে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোকাসিং, অর্থাৎ এটা সিআরটিতে ক্যাথোড টিউবে ব্যবহার করা হয়। সিআরআর এর টাইম বেস কি? ওয়াই প্লেটের কোনো ওয়েভ প্রয়োগ করে পর্দায় দৃশ্যমান করার জন্য এক্স প্লেটে যে সটুথ ওয়েভ প্রয়োগ করা হয় তাকে টাইম বেস বলে, আর যে জেনারেটর বা সার্কিটের সাহায্যে সটুথ ওয়েভ উৎপন্ন করা হয় তাকে টাইম বেস জেনারেটর সার্কিট বলে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই যে মূল্যায়নগুলো দেওয়া হলো এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব গুরুত্ব সহকারে নেবে এটা। বাড়ির কাজ, হাই ভোল্টেজ পরিমাপে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি বর্ণনা দাও। স্ফিয়ার গ্যাপ পদ্ধতিতে হাই ভোল্টেজ পরিমাপের সুবিধা অসুবিধা লেখো। আমাদের আলোচনা হয়ে গেছে। হাই ভোল্টেজ পরিমাপনে স্ফিয়ার গ্যাপ পদ্ধতির বর্ণনা দাও। ক্যাথোড রে অসিলোস্কোপের মূলনীতি, ক্যাথোড রে অসিলোস্কোপের প্রকারভেদ। আমাদের এই পর্যন্ত আলোচনা আজকে হয়ে গেছে, বাকি তিনটা বাকি রয়েছে, আমরা সামনের ক্লাসে এটা পড়াবো। যেমন তোমরা একটু পারলে দেখে আসবে যে ক্যাথোড রে অসিলোস্কোপ গুরুত্বপূর্ণ অংশের বৈশিষ্ট্যগুলো লেখো। ক্যাথোড রে অসিলোস্কোপ ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে প্রতিটি ব্লকের কাজ উল্লেখ করো, আর ক্যাথোড রে অসিলোস্কোপের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগামী দিনের ক্লাস অধ্যায় হচ্ছে 12 এবং ক্যাথোড রে অসিলোস্কোপ আমরা আজকে শুরু করেছি। আগামী ক্লাস ও ক্যাথোড রে অসিলোস্কোপের উপর হবে। আগামী হয়তো দুটো ক্লাস নেওয়া লাগবে। তো ধন্যবাদ। তোমরা সবাই সাবধানে থাকো, করোনা মুক্ত থাকো। তোমরা অবহেলা করে মাস্ক পরে বেরোচ্ছ না, সবাই মাস্ক পরে বেরো এবং 6 ফুট দূরত্ব বজায় রাখো, এবং তোমরা নতুন প্রজন্মটাই পারো এই দেশকে মহাক্রান্তিকাল থেকে বের করে নিয়ে আসতে যদি তোমরা নিয়ম কানুন মেনে চলো। থ্যাংক ইউ।